আমি আসবো, তারপরে প্যাক আপ শব্দ বলবো। যে একজন প্রযোজক ছবি বানাচ্ছে, তার সাথে কথা বলে, তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে আমি তার কাছ থেকে একটা চলচ্চিত্র নেওয়ার জন্য আমি চেষ্টাই করব। এটা একজন পরিচালকের দায়িত্ব যে শুটিং হবে আমি করব। আপনার টাকার প্রবলেম, আপনি আর একটা ছবিতে সাইনিং দিয়েছেন আমাকে মুখে, আপনি কিভাবে জানলেন? বলে চলচ্চিত্রের মানুষ জানবো না? আপনি 8টা চলচ্চিত্র নির্মাণ করেছেন, এর মধ্যে কোনো চলচ্চিত্র বানাতে গিয়ে কোনো প্রতিকূলতার মুখে হয়েছিলেন কিনা? একটা প্রতিকূলতার মুখে আমি পড়েছিলাম, একটা প্রচন্ড রকম একটা খারাপ অবস্থায় পড়েছিলাম একটা চলচ্চিত্র নির্মাণ করতে যেয়ে। সেই ছবিটার নাম ছিল অরুণ শান্তি। ছবিটার নায়ক নায়িকা ছিল নতুন, এমনি সব বড় বড় আর্টিস্ট ছিল, অসীম ছিল, সুচরিতা ছিল, তারপরে সাদেক বাচ্চা ছিল, আমাদের বিজু আহমেদ ছিল, রেবেকা ছিল, মানে ক্যারেক্টার আর্টিস্টগুলো অনেক বড় বড় সব ছিল, অমল বোস ছিল, ববি ছিল, ইত্যাদি ইত্যাদি সব আর্টিস্ট, শুধু নায়ক নায়িকা ছিল নতুন। এই ছবিটির কাজ শুরু করার পরে নতুন নায়ক নায়িকা, ছবির নাম কি ছিল? ছবির নাম অরুণ শান্তি। অরুণ শান্তি একটা যাত্রা ভিত্তিক প্রচলিত একটা যাত্রা, অরুণ শান্তি যাত্রা, একটা জনপ্রিয় একটা যাত্রাকে আমি চিত্রনাট্যে রূপ দিয়েছিলাম। আচ্ছা, ওটা খুব জনপ্রিয় একটা যাত্রা ছিল, সারা বাংলাদেশে খুব তুমুল জনপ্রিয় একটা যাত্রা নাটক। তো হঠাৎ করে আমার যে প্রযোজক ছিল, নতুন প্রযোজক, উনিও নতুন প্রযোজক, শিল্পপতি। তো যেটা হয় আমাদের চলচ্চিত্র ন্যাচারালি, 2-3টা করে গাড়ি নিয়ে এসে বিসির ভিতরে ঢুকতো। সবাই বড় বড় ডাইরেক্টর তো সবার চোখ বড় হয়ে গেল, জানা সিরিজে বিশাল একটা পার্টি হয়েছে। 3-4টা গাড়ি নিয়ে যখন প্রযোজক ঢুকে, একটা বিশাল ব্যাপার তো, একটা শিল্পপতি। ঠাস করে দেখা গেল আমি একটু কিছু বলতে হয়, আমি কিশোরগঞ্জে আমার একজন হুজুরের হাত ধরা মানুষ, একটা তরিকাপন্থী মানুষ। আমি শুটিংয়ে যাব আর 2 দিন পরে। তো এর আগে দেখলাম যে আমি আমার দরবার থেকে একটা তরিকাপন্থী মানুষের যেটা একটা নিয়ে থাকে, আমি বাবার একটা অনুমতি নিয়ে আসি, একটু আলোচনা করে আসি, একটু দরবারটা সালাম করে আসি। এই মানসিকতায় দরবারে গেছি। আমার প্রোডাকশন ম্যানেজার ছিল স্বপন। আমি দরবার থেকে বের হয়েছি, কিশোরগঞ্জে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াইছি। আজকে মনে করো যে আমি দরবার থেকে বের হয়েছি, কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, তখন কত 3টা 3:30 বাজে। ইতিমধ্যে আমার ম্যানেজার ফোন দিল, পরশুদিন আমার শুটিং। কোথায়? সোহাগপল্লীতে। এই সব বড় বড় সব আর্টিস্ট নিয়ে 10 দিনের একটা লট সাজানো, সেট মেট বানানো, মানে সেট বানানোর সব অ্যারেঞ্জমেন্টও সব করে রাখা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে যখন আমার ম্যানেজার ফোন দিয়ে বললো যে ভাই শুটিং তো প্যাক আপ। আমি ঠান্ডা রয়ে গেলাম, প্যাক আপ কেন? প্যাক আপ কেন, কী হয়েছে? কার শিডিউল প্রবলেম? না, প্রডিউসার প্যাক আপ করে দিচ্ছে। তো আমার মাথাতে বাস পড়ে গেল যে এতগুলো আর্টিস্ট আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, আর্টিস্টগুলো নিয়ে আসলাম, তাদের শিডিউল নিলাম, 10 দিনের একটা না একটা শুটিং করব, চলচ্চিত্রটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কি হয়েছে, কেন কি হয়েছে? বলে উনি তো আরেকটা ছবি আরেকজন ডিরেক্টরকে দিয়ে সাইনিং করেছে, রিয়াজ, শাবনূর, রাজ্জাক সাহেব, কবিতা ম্যাডাম, যাই হোক ডাইরেক্টরের নাম আমরা না বলি, এটা বলা উচিত হবে না, যে এরকম তো একটা সাইনিং করেছে, যে বাজেটটা ছিল সেই বাজেটটা তাদের সাইনিংয়ে গেছে। মানে একটা চলচ্চিত্রে আমি 10 দিনের একটা বাজেট দিচ্ছি যে এই টাকাটা লাগবে। এটা রাজকীয় ছবি না, অরুণ শান্তির একটা রাজকীয় ছবি, এটা তো ইয়ের ছবি না, সামাজিক ছবি না, এমনি তো একটু কস্টিং ছবি, হ্যাঁ কস্টিং ছবি, কস্টিংয়ের ছবি। তো আমার তো মাথা নষ্ট হয়ে গেল। আমি বললাম যে তুমি কোথায়? আমি তো বসের অফিসে, সাভার। তুমি থাকো, বসের অফিসে থাকো এবং বসকে বলো, ওনাকে থাকতে বলো, আমি গাড়িতে উঠতেছি, আমি আসবো, তারপরে প্যাক আপ শব্দ বলবো। ডাইরেক্টর সাথে প্যাক আপ করার অধিকার কে দিচ্ছে তাকে? এটা জিজ্ঞাসা করো। প্যাক আপ করলে ডাইরেক্টরের সাথে কথা বলতে হবে। ডাইরেক্টরের সাথে কথা না বলে উনি কি প্যাক আপ করছে কেন? ওনারা বলো উনি প্যাক আপ বলছে, ওনার মতো উনি বলছে, আমি প্যাক আপ বলি নাই। আমি আসবো, কথা বলবো, তারপরে প্যাক আপ শব্দ হবে। কোনো শিল্পী, কোনো টেকনিশিয়ানকে তুমি প্যাক আপ করবো না, এটা আমার নির্দেশ। আমি যথারীতি একটা ডাইরেক্ট ওনার ওখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে ঢুকলাম, সালাম কালাম দিল। ওনাকে আমি, ওনার নাম আর আমার বাবার নাম ছিল এক, যার ফলে ওনাকে তো আমি তালুই বলে ডাকতাম। তালু, আসসালামু আলাইকুম। আসসালাম। বসলাম, চাটা খেলাম। তালু কি খাবেন? না কিছু খাবো না, চাটা খাই। তারপর কি বলেন তো প্রবলেম, বলেন তো কেন শুটিংটা প্যাক আপ করলেন? কাল দিন পরে আমরা সব শুটিংয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা, এতগুলো টাকা পয়সা সবাইকে দেওয়া, সবাই টাকা, এই শিডিউলগুলো পরবর্তীতে কখন মিলবে, আপনি হঠাৎ করে প্যাক আপ করে দিলেন আমার সাথে আলোচনা না করে। তো উনি আর আমার কথার সদ উত্তর দিতে পারলেন না, আরম্ভ করলো। যাই হোক,
আরম্ভ করলে আমি মোটামুটিভাবে একটু অন্যরকম হয়ে তার উপর আমি সাউটি করে বসলাম যে শুটিং হবে, আমি করব। আপনার টাকার প্রবলেম, আপনি আর একটা ছবিতে সাইনিং দিয়েছেন আমার মুখে, আপনি কিভাবে জানলেন? বলে চলচ্চিত্রের মানুষ জানবো না? রাইট। তা আপনি দিতেই পারেন, আপনি চলচ্চিত্র প্রযোজক, আপনি শিল্পপতি, আপনি একটা চলচ্চিত্র কেন, আপনি 10টা চলচ্চিত্র একবারে শুরু করেন, আমার তো আপত্তি নেই। 10টা চলচ্চিত্র পরিচালক তো আমি, আমাকে নিতে হবে এমনটাও তো কথা হয়নি আপনার সাথে। আপনি করেন, কিন্তু আপনি আমার সাথে আলোচনা না করে, আমার সাথে বুদ্ধি পরামর্শ না করে আপনি আমার ছবি আপনি প্যাক আপ করে দিলেন। আপনি প্যাক আপ করার কে? ছবির শুটিং যথারীতি চলবে, আপনার টাকা নাই, আপনার বাজেট নাই, কেন একটা বাজেটটা এরকম হয়ে গেছে। তো ঠিক আছে, আপনার আমার যে বাজেট এখন কয় টাকা দিতে পারবেন? ওনার ডয়ারে 2 লাখ টাকা ছিল, কয় আমি 1,02,000 টাকা, আমার বাজেট হইতেছে 12 লাখ 10 দিনের, উনি কয় 1,02,000 টাকা দিতে পারবো। আমার দেন ম্যানেজার কয় না টাকা নেই। ওনার একজন পার্সোনাল ম্যানেজার ছিলেন, ওনার কোম্পানির ম্যানেজার ছিলেন, উনি একজন এক্স মেজর, মেজর সাহেব আবার আমার পক্ষের লোক, উনি বিষয়টা বুঝতে পারতেছেন। উনি বললো যে টাকাটা দিয়ে দিলাম। আমি নাও টাকা নাও। আমি বাকি টাকা কবে দিবেন? 10 লাখ, আমার তো 12 লাখ। জি, তো বাকি টাকা কবে দিবেন আপনি আমাকে? শুটিং হবে এক শর্তে। বলি কি? আমার শুটিং স্পটে আপনি যাইতে পারবেন না। কি বলেন? আমি বল কেন যাবেন? আপনি না তো, আপনি তো টাকা নাই তো, আপনি কেন যাবেন আমার শুটিং স্পটে? আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, আনন্দ ফুর্তি করার জন্য চলচ্চিত্র বানাই চাইছেন, ওইটাতে বানান গা। আনোয়ার সিরাজির সিনেমায় এইসব আনন্দ করতে চলে না। তখন কয়েকটি আমি 15 দিন পরে, শুটিংয়ের 15 দিন পরে আপনাকে টাকাটা দিয়ে দিই। ওকে ডান, এই চল। কনভার্সেশন নিয়ে আমি যথারীতি শুটিংয়ে চলে গেলাম। আচ্ছা, যেদিন রাত্রে শুটিংয়ে চলে গেছি, ওদিন রাত্রেই আমার প্রডিউসার রাতের 1টার সময় জাহাজ, তারে কিন্তু বলছি, নিষেধ করছি যে আপনি আসবেন না। প্রডিউসার এখন স্পটের মধ্যে এসে গেছে, আপনার কিছু বলা যায় না। আইসে এই কথাবার্তা বলে টিলে, তাহলে কি অবস্থা, কি আরম্ভ করলেন? বলে আপনি তো আসার কথা ছিল না, আপনি আসছেন কেন? আমার ভালো লাগে নাই, কি করবো, আমি আইসি, আমি প্রডিউসার না, আমি আপনার তালুই হিসেবে এসেছি, আমি তালুই হিসেবে আসতে পারি না। বলে হ্যাঁ, তালুই হিসেবে চুপচাপ বয়ে থাকেন, ভাত খান, গল্প করেন, সবার সাথে মিলেমিশে চলেন। সারাদিন রাত বড় থেকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তামানি খায় আমার ম্যানেজার আমার ডাক দিয়েছে, তাহলে আসেন কি 5 লাখ টাকা এটা রায়। বলুন না, এটা তো দিবেন আপনি 15 তারিখের পরে, 15 দিন পরে। এখন কেন? আমি তো দায়িত্ব আমি নিছি, বাকিটা তো আমি করবো। তখন না না ঠিক আছে রাখেন, নিলাম। এইভাবে নিতে নিতে 10 দিনে তার কাছে আমি 20 লাখ টাকা নিছি। উনি 20 লাখ টাকা দিয়ে ফেলছে, দিয়ে বলে শেষ করেন। এরপরে লট হচ্ছে, লাস্ট লটটা ছিল লোক আমার জামুর কি জমিদার বাড়ি। চলেন, তোর সামনে একটা ঈদ। আমি ম্যানেজার বললাম যে তোর খরচ বরচ করে তোর কাছে কত টাকা আছে দেখতো। তো খরচ বরচ হিসাব হিসেবে দিয়ে কাছে ভাই এখন তো আমার কাছে 11 লাখ টাকা আছে, মানে 11 লাখ টাকা রয়ে গেছে। আমি যদি 12 লাখ টাকা বাজেট দিছি 10 দিনে, ওর খরচ দিতেছে 9 লাখ, 11 লাখ টাকা রয়ে গেছে ভাই। তা আমি বললাম যে এখন তো যাওয়া যাবে না, শুটিং উনি বলতেছে পাগলামি করা যাবে না, কারণ যে 7 দিন পরে ঈদ। ওনারে ডাকলাম যে আপনি ঈদের পরে যান, এখন তো শিডিউল মিলাতে পারবো না, আসেন বসেন, এই আপনার টাকা। কিসের টাকা? কিন্তু আপনি টাকা দিচ্ছেন, এই যে 11 লাখ টাকা আপনি পাচ্ছে, আপনি পারেন এখন সবাইকে ঈদ পেমেন্টটা দিতে। আমার ইউনিটের মধ্যে যারা এখন সবাই তো আছে, 7 দিন পরে ঈদ পেমেন্টটা দিবেন আপনি, শিল্পীদের দিবেন না? বলে হয়, কত দিয়ে দেন, ঈদ পেমেন্ট দিয়ে দেন, আর ডেট নিয়ে আনেন। এরকম একটা ষড়যন্ত্রের মুখে ওই চলচ্চিত্রটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বেশ কিছু মানে কি বলবো, অন্য মানে আমাদের শুভাকাঙ্ক্ষী বলি, আমি শুভাকাঙ্ক্ষী বলি, আমি শত্রু বলি না। কারণ যে আমি চলচ্চিত্র পরিচালক, আমি চাইবো যে একজন প্রযোজক ছবি বানাচ্ছে, তার সাথে কথা বলে, তার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে আমি তার কাছ থেকে একটা চলচ্চিত্র নেওয়ার জন্য আমি চেষ্টাই করবো। এটা একজন পরিচালকের দায়িত্ব, তার কর্ম, সেইটা করবে। সেটা আমি অন্যায়ভাবে বলবো না যে আমার সাথে শত্রুতা করছে বা আমার ক্ষতি করার চেষ্টা করছে। বাংলা চলচ্চিত্রের কোন নায়কের সাথে আপনার ভালো সুসম্পর্ক ছিল? বাংলা চলচ্চিত্রে যদি নায়কের সাথে সুসম্পর্কের কথা বলা হয়, তাহলে আমি বলবো আমার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল জসিম ভাই, অসীম ভাই। তাদের সম্পর্কে একটু, তাদের সম্পর্কে জসিম ভাইয়ের সাথে যদিও আমার নিজস্ব পরিচালনায় জসিম ভাইয়ের সাথে কোনো চলচ্চিত্র আমার নির্মাণ করা হয়নি, তবে আমার সৌভাগ্য হয়েছিল একটি চলচ্চিত্র করার।